আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আওলাদের চাচি এত বছর যা কইরা বেড়াইছে সব মিশা, দেখ মায়ের মুখটা। আওলাদ মাথা নিচু করে ফেলল। তার মা সারা পাড়ায় রটিয়েছে। আওলাদ বিদেশ যাওয়ার পরই নকশি পরপুরুষের সাথে উঠেছে বসেছে। সবার চোখ ফাঁকি দিয়ে সে রাত বিরাতে এলাকার অনেক পোলার লগে রাত কাটিয়েছে, এমন অনেক অশ্লীল কথায় কানে তুলেছে। তবুও আওলাদের মন তার বিরোধ করেনি। সে নকশিকে আজও ভালোবাসে, আর সে কারণেই মায়ের কথায় সে তালকানামও সই করেনি আজও। দেশে আসার পরও সে খুঁজেছে নকশিকে, কিন্তু একটা মানুষ যখন নিজে থেকে লুকায় তখন তাকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। সবার ধারণা ছিল নকশি কোনো একদিন ফিরে আসবে তার বাড়ি, না হোক অন্তত নিজের বাড়ি যোগাযোগ করবে। সেই আশাতেই আওলাদ আজও নকশির বাপের বাড়িতে লুকিয়ে লুকিয়ে খোঁজ নেয়। নকশি তো সেখানেও কোনো সম্পর্ক রাখেনি। নকশির বাবাও মরার আগে অনুতাপে জ্বলেছেন। মেয়েটার কথা কেন সেদিন শোনেনি? শুনলে হয়তো মেয়েটাকে মৃত্যুর আগে দেখার স্বাদ পূরণ করতে পারতেন। আজ নকশিকে দেখে নিজেকে যতটা সামলে রাখতে চেয়েছিল আওলাদ, ঠিক ততটাই ভেঙে পড়েছে আলতাকে দেখে। আলতা তার মেয়ে, তা তো যে কেউ এক দেখাতেই বলতে পারবে। গায়ের রংটা বাদ দিলে মুখশ্রিত মেয়েটা তার বাবারই পেয়েছে। আওলাদের মতো লম্বা চওড়া দেহের গড়ন, এটাও মেয়েটা তার বাবার পেয়েছে। মেয়েটার মুখ দেখার পর অঝরে কেঁদেছে আওলাদ। পাশেই দাঁড়ানো শিশির অবাক হয়ে দেখছে। সে কান্না আর মনে মনে বলছিল, সুস্থ হয়ে ওঠ আলতা, তোর বাবাকে দেখ কত কাঁদছে তোর জন্য। উঠে দেখ, তোর সুন্দর একটা পরিবার হবে। তুই না থাকলে কি করে হবে বলতে পাখি? তোর কিছু হলে আমরা সবাই পাগল হয়ে যাব রে। সকল দুঃখ শিশির মনে চেপে অপলক দেখেছে একজন পুরুষের সব থাকার পরও হারানোর কান্না। ডাক্তার যখন বলল অ্যাম্বুলেন্স এসে গেছে, পেশেন্টকে নিতে হবে, তখন আওলাদ নকশির দিকে তাকিয়ে আকুতি ভরা গলায় বলেছিল সেও যাবে। তৎক্ষণাৎ নকশি কোনো জবাব দিতে পারেনি। কিছুটা সময় নিয়ে দৃঢ় কণ্ঠে বলেছিল, দরকার নেই আপনার আসার। আমাকে সাহায্য করার জন্য মানুষ আছে, আপনি চলে যান। আপনার স্ত্রী সন্তানরা নিশ্চয়ই অপেক্ষা করছে আপনার। আওলাদ কান্না মাখা গলায় খুব করে অনুরোধ করল নকশিকে, কিন্তু সে মানছে না বলেই কাশেমও অনুরোধ করছে। তাদের কথার মাঝেই দুজন লোক স্ট্রেচারে করে আলতাকে নিয়ে গেল। শিশিরও সেখানে না থেকে নিচে গেল তাদের সাথে। শরৎ আসতেই হাসপাতালের সামনে পেল শিশিরকে। সে নকশির কথা জিজ্ঞেস করতেই শিশির সংক্ষেপে বলল আওলাদ তাদের সাথে যেতে চাইছে, কিন্তু নকশি রাজি হচ্ছে না। শরৎ কি মনে করে হাতে থাকা কাপড়ের ব্যাগটা শিশিরকে দিয়ে বলল, তুই এখানেই থাক, আমি একটু আসছি। শরৎ দোতলায় যাওয়ার পথে দেখল নকশি নামছে, তার পিছু পিছু আওলাদ আর কাশেম। আওলাদের চোখ মুখ তখনও ভেজা অশ্রু জলে। শরৎ ডাকল, ফুপু আম্মা, একটা কথা ছিল। বলো শরৎ। শরৎ খেয়াল করলো সিঁড়ির দিকে কেউ আছে কিনা। কাউকে না দেখে বলল, কিছু মনে করবেন না ফুপু আম্মা, উনি যেতে চাইছেন, সঙ্গে অনুমতি দিন। উনি আলতার বাবা, সেই হিসেবে নিজের মেয়ের এ অবস্থায় পাশে থাকতে না দেওয়াটা অন্যায় হবে। ছোট মুখে বড় কথা বলছি আমি জানি, তবুও ফুপু আম্মা এই সময়টা একটু বুঝুন। শরতের এইটুকু কথার মাঝেই আরও কিছু কথার ইঙ্গিত ছিল, তা যেন নকশি বুঝল। সত্যি তো, নিজের মধ্যে যা আছে তা পরেও ভাবা যাবে। মেয়েটা তো তার একা নয়। পরিস্থিতির কারণেই আওলাদ এত বছর তার সন্তানের খোঁজ জানতে পারেনি। আজ আলতার যে অবস্থা মনে পড়তেই নকশির আর বাড়াবাড়ি করল না। ধীর স্বরে শুধু বলল, আসতে বলো শরৎ। নকশি আর দাঁড়ায়নি। সে নিচে চলে যেতে শরৎ ও আওলাদের উদ্দেশ্যে বলল, আসুন আপনি। আওলাদের অশ্রুসিক্ত মেঘাচ্ছন্ন মুখটা উজ্জ্বল হয়ে গেল অনুমতি পেয়ে। সে হাসি হাসি মুখে কাশেমকে বলল, ভাই, আমাকে কিছু টাকা দিতে পারবি? আছে তোর কাছে? না রে আওলাদ, লগে কোনো টাকা নেই। তো তোর না মোবাইলে বিকাশ আছে? আমি তোর নাম্বারে পাঠানোর ব্যবস্থা করে দিব, চিন্তা করিস না। কথাটা বলেই কাশেম তার পকেট হাতড়ে 250 টাকা পেল। বলল, এটা নগদ রাখ, আর আমি এখনই টাকার ব্যবস্থা করে আরমানের দোকানে গিয়া পাঠাইয়া দিমু। কাশেম কথাটা বলেই বেরিয়ে গেল। আওলাদ কৃতজ্ঞতার দৃষ্টিতে বন্ধুটির দিকে একবার তাকিয়ে সেও বের হলো। অ্যাম্বুলেন্সে সবাই উঠে বসেছে, শরৎ বাকি শুধু। সে হাসপাতালের কিছু টাকা পরিশোধ করার ছিল, তাই করেছে।
শরৎ আসতেই অ্যাম্বুলেন্স চলল ঢাকার উদ্দেশ্যে। এমার্জেন্সি কেবিনে রাখা হয়েছে আলতাকে। গ্রামের হাসপাতাল থেকে একটা ছোট্ট চিঠি দিয়েছিল ডাক্তার শরতের কাছে। সেই চিঠিটা দেখা মাত্রই তারা রোগীর ট্রিটমেন্ট শুরু করবে, এমনটাই বলেছে ডাক্তার সাহেব। শরতও তাই করেছে। কাগজটা এনে রিসেপশনে দেখানো হয়েছে, কাজ হয়েছে। রোগীকে এমার্জেন্সি কেবিনে শিফট করে ট্রিটমেন্ট শুরু হয়েছে। আলতার সমস্যা ডবল নিউমোনিয়া, ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। মূলত পানির নিচে টানা মিনিট কয়েক থাকার ফলেই নাক দিয়ে পানি প্রবেশ করেছে, মুখে আর হাত পাতও বাঁধা অবস্থাতেই ছিল। ডাক্তাররা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পর জানালো রোগীর একবার জ্ঞান ফিরে পুনরায় আবার বেহুশ হয়ে গেছে। এ অবস্থায় একমাত্র আল্লাহ তাআলাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। নকশি ভেঙে পড়েছে এবার। যতখানি ভরসা নিয়ে সে নিজেকে কঠিন রাখতে চেয়েছিল, এবার আর তা হলো না। অতিরিক্ত টেনশনে মূর্ছা গেল সে। আওলাদ এসে তাকে ধরতে গিয়েও সংকোচে পড়ল। শিশির এক হাতে নকশিকে ধরে শরৎকে ফোন দিল। শরৎ একটা কেবিনের জন্য কথা বলতে গিয়েছে। সরকারি হাসপাতাল, এখানে একটা সিট পাওয়াও ভাগ্যের ব্যাপার, সেখানে কেবিন তো বড় কিছু। তবুও চাইছিল চেষ্টা করে একটা নেওয়া যায় কিনা। সুপ্রসন্ন ভাগ্য বলা যায় তাদের। এক ওয়ার্ড বয়কে 500 টাকা দিয়ে কেবিনের ব্যবস্থা করানো গেল। 500 টাকার বাইরেও আরও 50 টাকা দিল শরৎ চা খেতে। তারপর বলল, একটু খেয়াল রেখো, যার অর্থ তাতেও তোমাকে কিছু কিছু দেয়া হবে। ওয়ার্ড বয় 1 ঘন্টা পর পর কেবিনের ব্যবস্থা তো করলই, সাথে আরও একজনকে নিয়ে এলো, বিনিময়ে তাকে আরও 500 দিতে হলো। কত কত মানুষ সিট না পেয়ে ফ্লোরেই বিছানা পেতে রোগী নিয়ে বসে আছে। শরতের খারাপ লাগছে এভাবে টাকা খাইয়ে নিজেদের জন্য জায়গা করতে, তবুও বিপদে অত ভেবেও পোষাবে না। শিশিরের ফোন পেয়ে সে দ্রুত এলো আগের জায়গায়। এখানে স্ট্রেচার জোগাড় করা সম্ভব নয়। ফুপু আম্মাকে কি করে নিয়ে যাবে কেবিন পর্যন্ত? আওলাদের মুখে প্রায় চলে এলো কথাটা, আমি কাল তুলেই নিয়ে যাচ্ছি, চলো। কিন্তু বলার সাহস আর দেখালো না সে। শরৎ কিছু সময় ভেবে বলল, আমি নিচ্ছি ফুপু আম্মাকে, তুই ব্যাগ নিয়ে আয়, আপনিও আসুন। শরৎ পাজা কোলে নিয়ে নিল নকশিকে। কেবিনে এনে বেডে শুয়ে দিলে শিশিরকে বলল, তুই গিয়ে বাইরে থেকে স্যালাইন আর কিছু ফল নিয়ে আয়। সম্ভবত দুর্বলতার কারণে এমন জ্ঞান হারাচ্ছেন। আমি দেখি ডাক্তার ডাকা যায় কিনা। শরৎ মনে মনে ভাবছে আলতাকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করাতে পারলে ভালো হতো, কিন্তু এখন অর্থে কুলাবে না। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। শিশির হাসপাতাল থেকে বেরিয়ে চারপাশে নজর বুলালো। কত শত মানুষ চারপাশে, কোলাহলপূর্ণ পথঘাট, সবাই কত ব্যস্ত চারপাশে, কেউ নিজের জন্য, কেউ আপনজনদের জন্য। শিশির নিজেই শুধু ব্যস্ত নয়, তার এই ছুটোছুটি কিছুই গায়ে লাগছে না। শুধু মনে হচ্ছে ওই মেয়েটা বেঁচে যাক, সে এমন আরও অসংখ্যবার ছুটোছুটি করবে। শুধু আলতা ভালো হয়ে যাক। ভেতরটা ফেপে আছে শিশিরের। সে প্রথম যখন আলতার মুখটা দেখল হাসপাতালে এসে, তখন তার অবস্থা ছিল ভেতর থেকে অসাড়। কষ্টটা কারো সামনে প্রকাশ করার অধিকারটুকু তার ছিল না। কিন্তু এখন যখন বের হলো খাবারের জন্য, তখন মন বলল, কেঁদে ফেলো এখানেই, দেখুক লোকে, তাতে তোমার কি যায় আসে? তোমার প্রিয় মানুষটা মৃত্যুর সাথে লড়ছে, তুমি কেন কাঁদবে না? কিন্তু না, পুরুষদের কাঁদতে নেই। সে পারল না কান্না করতে। সকাল থেকেই তারা সবাই না খেয়ে আছে, তাই হোটেল থেকে খিচুড়ি, ডিম নিয়ে পাউরুটি আর কলাও নিল। মনে করে কয়েক প্যাকেট স্যালাইনও কিনে নিল সে। রাতে আওলাদ শিশিরকে বলল, বাবা আমি একটু বাইরে যাব, ফোনে থাইকা কিছু টাকা তুলব। তুমি কি কোনো দোকান দেখছো আশেপাশে টাকা তোলান যায় এমন? শিশিরের মনে পড়ছে না সে তেমন কোনো শপ দেখেছে কিনা। আবার মনে পড়ল একটা ফ্লেক্সিলোডের শপ দেখেছে, সেখানে ক্যাশ আউট করা যাবে কিনা কে জানে। আপনি কি বিকাশ, নগদ তেমন কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন? হ্যাঁ বাবা। আচ্ছা আমার সাথে আসেন, খুঁজে দেখছি। নকশির জ্ঞান ফিরেছে, কিন্তু দুর্বলতার কারণে বেডে শুয়ে আছে। তার চোখের কোণ বেয়ে অনর্গল অশ্রু ঝরছেই। শরৎ সবচেয়ে বেশি ছুটোছুটি করেছে বলে ক্লান্তিতে এখন আর শরীরে সইছে না। সে চেয়ারে বসে চোখ বুজেছে একটু। শিশির আর তাকে ডেকে কিছু না বলেই আওলাদকে নিয়ে গেল। একটা শপ পেয়ে সেখানে টাকা ক্যাশ আউট করে নিল আওলাদ। কাশেম সত্যিই জোগাড় করে পাঠিয়েছে 10,000 টাকা।
এরই মাঝে আওলাদের বড় ছেলে ফোন করে দুবার জিজ্ঞেস করেছিল সে কোথায়, বাড়ি যাচ্ছে না কেন। কোনো এক কাজে ঢাকায় এসেছে বলে কাটিয়ে দিয়েছে। শিশির সবটা চুপচাপ শুনে ভাবছে আলতার জন্য সে ভেবেছিল এবার বাবা পাবে মেয়েটা, কিন্তু না, তার পোড়া কপাল, তাই তো বাবা পেয়েও পাবে না। থাক, আমার আলতার জন্য আমি, আমার পরিবার আর ফুপু আমায় যথেষ্ট। এই লোকটা হঠাৎ এসে আমাদের আপন হয়ে উঠতে পারবেন না, আর দরকারও নাই। এমনটা ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আওলাদ টাকাগুলো পকেটে ঢুকিয়ে শিশিরকে জিজ্ঞেস করলো, কিছু খাইবা বাবা? না, চলুন হাসপাতালে যাই। আমার মায়াটা সুস্থ হইব না বাবা? আওলাদের গলা কাঁপছে। সে কথাটা বলতে গিয়ে কান্নার একটা ঢোক গিলল। শিশির তাকালো লোকটার দিকে। মুখটা দেখতেই কেমন যেন লাগে। আলতা হুবহু এমনই হয়েছে, বাপের আদলে মেয়ের মুখশ্রী। ফুপু আমার জীবনে কি ঘটেছে সে জানে না, তবে খুব বড় কিছুই ঘটেছিল আন্দাজ করা যায়। নইলে একটা লোক কেন 15 বছর পর জানবে স্ত্রীর গর্ভে তার সন্তান ছিল। ভাগ্য যে নির্মম কোনো পরিহাস করেই তাদের আলাদা করেছে তা বুঝতে বাকি নেই, কিন্তু হঠাৎ আসা লোকটাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় তাও জানে না শিশির। শুধু বলল, আল্লাহই ভালো জানেন, দোয়া করুন, সেটাই কাজে লাগবে। ফিরে গেল দুজন হাসপাতালে। শরতের কেবিনের বাইরে হাঁটাহাঁটি করছিল। শিশির আর আওলাদকে দেখতেই বলল, আলতা চোখ খুলেছে। ডাক্তার বলল বিপদ হয়তো কেটেই গেছে, বাকিটা আল্লাহর উপর। আলহামদুলিল্লাহ। বলেই আওলাদ জানতে চাইলো একবার দেখা করা যাবে কিনা। তার এ কথায় শরৎ আর শিশির দুজনেই তাকালো আওলাদের দিকে। আলতা তাকে দেখলে প্রশ্ন করতে পারে, কথা বলতে পারে, আপাতত এমনটা হয়তো না করাই ভালো। আওলাদ বুঝতে পারল সে মন খারাপ করে পায়চারি করতে লাগলো কেবিনটার সামনেই। নকশি দেখে এলো আলতাকে, এসেই আবার কান্না জুড়ে দিল। এইটুকুনি মেয়ে তার জমের সাথে লড়ছে। তার কান্না দেখে শরৎ বলল, ফুপু আম্মা শুকরিয়া আদায় করবেন না আল্লাহর? নামাজ পড়েন, আমরা বাইরে যাচ্ছি। রাতের অর্ধেকটা নকশির নামাজ আর দোয়া দুরুদেই কাটল। তারপরই সে কেবিন থেকে বেরিয়ে শরৎ শিশিরকে বলল, তোমরা দুজনে একটু শুয়ে নাও। কাল থেকে দুজনেই একটুখানি বসার সুযোগও পাওনি। তোমরাই তো আমার শেষ ভরসা। তোমরা অসুস্থ হয়ে গেলে আমি কার কাছে হাত ফেলবো? এমন করে বলবেন না ফুপু আম্মা। হাত ফেলবেন কেন? আপনি আমাদের উপর আপনার অধিকার আছে না? আর কখনো এমন কথা বলবেন না। শরৎ একটু রাগী মুখ করেই বলল। আওলাদ শুনল সব কথা আর মনে মনে সংকুচিত হয়ে গেল। তার স্ত্রী, তার সন্তান, অথচ আজ এই বিপদে তার কাছে কিছু বলার মতো নেই তার স্ত্রীর। সে যেন সম্পূর্ণ অচেনা এক মানুষ এখানে। রাতটা বড় উষ্ণ। দীর্ঘশ্বাস আর ওপরওয়ালার শুকরিয়া করেই কেটে গেল সবার। ভোরের দিকে শিশির একটু বেডে শুয়েছিল, তারও কিছু পরে শরৎ গায়ে লিয়ে দিয়েছে। নকশি আর আওলাদ বাইরে গিয়ে হেঁটেছে কিছুক্ষণ, আবার আলতাকে রাখা ইমার্জেন্সি রুমটার সামনে এসে দাঁড়িয়েছিল। আওলাদ কয়েকবার কথা বলতে চেয়েও পারেনি। অপরাধ বোধ তার অস্থিমজ্জায় গেড়ে বসেছে খুব করে। গ্রাম থেকে ফোন এসেছিল রাতেই, সবাই তখনও খুব দুশ্চিন্তায় ছিল। সকালে জেগেই শরৎ আলতার খোঁজ নিয়ে আবার বাড়িতে জানিয়ে দিল আলতা এখন ভালো আছে, হয়তো আরও 2 দিন রেখে তবেই ফিরতে হবে বাড়িতে। শরতের দোকানে কর্মচারী হিসেবে এলাকারই বিশ্বস্ত এক ছেলেকে রেখেছিল। দোকানটা তার আগের চেয়েও অনেক বড় হয়েছে। নিরলস পরিশ্রমের ফল হিসেবে তার দোকানে বেচাকেনার উন্নতি চৌগুণ। সে কারণেই সম্প্রতি একজনকে রেখেছিল, কিন্তু সকালেই আহসানুল্লাহ দোকানে গিয়ে দেখল দোকানের তালা ঝুলে আছে, কিন্তু তা লাগানো না। সন্দেহ বশেই সে এগিয়ে দোকানটার কাছে গিয়ে বুঝল দোকানের ভেতর বাতি চলছে, অথচ বিয়ে উপলক্ষে 3 দিন দোকান বন্ধ থাকবে। এমন ভেবেই শরৎ নিজেই শিউলির গায়ে হলুদের আগের রাতে ভালোভাবে সব বাতি ফ্যান বন্ধ করেছিল আহসানুল্লাহর সামনেই। তালাগুলোও ঠিকঠাক লাগিয়েছিল মনে আছে। সন্দেহের কারণেই সে তালা ধরে যখন চেক করলো তখন ভেতর থেকে আওয়াজও শুনতে পেল। কেউ খুব ধীরে ধীরে কথা বলছে। ভোরের সময় বাজারে তেমন কাউকে চোখে পড়েনি, শুধু কসাইয়ের দোকানের ছেলেটাকে দেখতে পেল। তাকেই ইশারায় ডাকতে লাগলো। ছেলেটা যখন বুঝতে পারলো সামনে এসে দাঁড়ালো, তখন আহসানুল্লাহ বলল, খোকন, ভেতরে কেউ আছে? চোর টোর হবে? শরৎ তো বাড়ি না, চোর ধরতে হবে। কি কোন মাস্টার কাকা? বলেই খোকন কান পাতলো। তারপরই বলল, তালা মারা দেই কাকা, এলাকার মানুষ ডাইকা পরে খুলমু।
না, ভেতরে যে চোর আছে তার গলা আমি শুনেছি, চিনিও তারে, তাই আর এলাকার মানুষ জড়ো করবো না, আগে তার সাথে কথা বলবো। খোকন জানতে চাইল কি করবে তাহলে। আহসানুল্লাহ বলল, আমি এক শাটার তুলে ভেতরে ঢুকবো, তুই এখানেই থাক। সে যদি ভদ্রভাবে কথা বলে তো বললো, আর যদি পালানোর চেষ্টা করে আটকাবি, সেজন্য এখানেই দাঁড়াবি। খোকনের পছন্দ হলো না কথাটা। চোরের সাথে কিসের ভদ্রতা, তবুও মাস্টার কাকার মুখে মুখে কথা বলতে পারবে না বলেই দাঁড়ালো। আহসানুল্লাহ শাটার তুলতেই ভেতরে থাকা মানুষটার হাতে বড় বাজারের ব্যাগটা পড়ে গেল, সেই সাথে অন্য হাতে থাকা মোবাইলটা। সে দিক বিদিক খেয়াল না করে ছুট লাগাতে চাইল। আহসানুল্লাহ ধরার চেষ্টা করে ধরতে পারেনি, কিন্তু খোকন প্রস্তুতি ছিল। সে খপ করে চেপে ধরে চিৎকার জুড়ে দিল। আহসানুল্লাহ কাছে এসে ধরল ছেলেটাকে। খোকনের চিৎকারে কয়েকজন ছুটে এলো, আর মিনিট 10 মধ্যে গ্রামের ভেতরে ছড়িয়ে গেল কথাটা। শরতের দোকানের সামনেটাতে বড়সড় এক ভিড় জমে গেল। চোরকে পুলিশে দেওয়ার কথা উঠলেও শরৎকে ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ভেবে আহসানুল্লাহ তাকে ফোন দিল। শিশির আর নকশি ঘটনা শুনে শরৎকে বলল বাড়ি যেতে, তারা সামলে নেবে এখানটায়। আওলাদও বলল সে সামলে নেবে। শরৎ শুনল কথা, সে টাকা পয়সা নকশির হাতে বুঝিয়ে দিল। শিশিরকেও ডাক্তারের সাথে কথা বলার ব্যাপারটা বোঝালো, কি কখন জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, এবং প্রতি মুহূর্তে তাকে যেন জানায় সব। শরৎ চলে যাওয়ার পরপরই ডাক্তার জানালো আলতা এখন মোটামুটি ভালো, আর অক্সিজেনও লাগিয়ে রাখা হবে না। দুপুরের মধ্যেই আলতাকে কেবিনে দেয়া হলো। নকশির কান্না পাচ্ছে না এখন আর, সে নিজেকে বুঝিয়ে মানিয়ে নিয়েছে। কিন্তু আওলাদ খুব কাছে থেকে মেয়েকে দেখেই ডুকরে কেঁদে উঠল। তার কান্না দেখে শিশিরও অপ্রস্তুত বোধ করল। আলতা ওষুধের কারণে কিংবা দুর্বল শরীরের জন্যই কিনা কে জানে গভীর ঘুমে আচ্ছন্ন। নকশি হঠাৎ বলে বসল, রোগীর সামনে কান্না করছেন, দেখলে ডাক্তার আমাদের বের করে দিবে কেবিন থেকে। আওলাদ কান্না চাপলো, তার চোখ ভেজা। নকশি খেয়াল করলো শিশিরের চোখ দুটো লালচে। তার মনে হলো শিশিরের নিশ্চয়ই মাথা ব্যথা করছে, একটু ঘুম দরকার। হাসপাতালের খাবার খাওয়াও অসম্ভব তাদের পক্ষে। আব্বা, তোমার কি মাথা ব্যথা করছে? মাথা ব্যথা হলেই তোমার এমন চোখ লাল হয়ে যায় না? শিশিরের সত্যিই প্রচণ্ড রকম মাথা ব্যথা করছে, আর তার কারণ ঘুম না হওয়া। ইতস্ততা করে বলল, একটু একটু করছে। আওলাদ কথাটা শুনে তৎক্ষণাৎ বলল, আমি তোমার জন্য একটা ওষুধ আনি, ব্যথা সারানো। আওলাদ বলেই বের হতে চাচ্ছিল, তা দেখে নকশি বলল, আমিও আসি সাথে, কিছু খাবারও আনবো। এখন খাওয়ার জন্য শরৎটা তো খিদে পেটেই বাড়ি যাচ্ছে, বুদ্ধি করে পথে কিছু খায় কি না কে জানে। নকশির কথায় আওলাদও সায় দিয়ে বলল সাথে যাওয়ার জন্য। তারা বেরিয়ে যেতেই শিশির একটা টুল ছিল কেবিনে, সেটাই টেনে বসলো আলতার পায়ের কাছটাতে। ঘুমে অচেতন প্রায় আলতার মুখটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। গোলাপি ফর্সা মুখটা একদম ফ্যাকাশে আর রক্তশূন্য হয়ে গেছে দুদিনেই। চোখের কোল দেবে আছে অনেকটা, আর হাতের কবজিতে কালশিটে দাগ। তারপরই আলতার পায়ের দিকে তাকালো শিশির। এই পায়ের টাকনো পড়া পড়ো দাগ পড়ে আছে। মুহূর্তে শিশিরের রক্ত যেন তার দেহের ভিতর ফুটতে লাগলো। বারবার মনে হতে লাগলো শাওন কেন মারা গেল, তাকে তো নিজ হাতে মারতে পারলে শান্তি লাগতো তার। আলতার ফর্সা পা দুটোকে সবসময় আলতার রঙে রঙিন দেখে অভ্যস্ত ছিল শিশির। সেই ছোট থেকেই আলতা তার পা রাঙাতে ভালোবাসত। হঠাৎ আবেগ নাকি অন্য কিছু শিশির জানে না, সে একটু ঝুঁকে আলতো স্পর্শে চুমু খেলো আলতার পায়ে। ঘুমন্ত আলতা নড়ে চড়ে উঠল সেই স্পর্শে। আলতার শরীর যথেষ্ট ভালো হয়েছে, ভয় আছে এখনও তার সুস্থতা নিয়ে। তাকে সবসময় ঠান্ডা অবস্থান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কথা ছিল 2 দিন রেখে নাম কাটবে, কিন্তু সরকারি হাসপাতালে তা হলো না। শরৎ যেদিন চলে গেল সেদিন রেখে পরের দিনই ছাড়ার কথা থাকলেও ছাড়ল না। শিশির তার হোস্টেলে চলে গিয়েছিল রাতটা থাকতে। আলতার অবস্থা মোটামুটি ভালো বলেই সে গিয়েছে। নকশিও জোর করেছিল হোস্টেল কাছে, সেখানে গিয়ে থাকুক, প্রয়োজনে অবশ্যই সে ফোন করবে। নকশি তার মোবাইলটা আনেনি, তাই শিশির আওলাদের ফোনে নিজের নাম্বারটা তুলে দিয়ে গেছে। শিশির চলে যেতেই নকশি বসলো আলতার বিছানায়, তার মাথার কাছটাতে। আওলাদ দাঁড়িয়েছিল কেবিনের দক্ষিণ দিকের দরজা বরাবর। আলতা আছে গভীর ঘুমে, এখন কথা বললেও ঠিকঠাক টের পাবে না হয়তো। তবুও খুব সতর্কতার সাথে কণ্ঠ খাদে নামিয়ে নকশি কথা বলল, আপনার বাড়ি যাওয়া দরকার ছিল,
আপনার স্ত্রী সন্তানরা নিশ্চয়ই অপেক্ষা করছে, চিন্তাও করছে আপনার জন্য। নকশির কথা শুনতেই আওলাদ বুঝতে পারল নকশি তার খোঁজ খবর জানে। অথচ কি আশ্চর্যজনক কথা, সে এত খোঁজ করেও কখনো নকশির সম্বন্ধে জানতে পারেনি। আমি বাড়িতে জানাচ্ছি, চিন্তা করব না। কেমন যেন লজ্জায় মিয়ে যাওয়া গলায় বলল আওলাদ। নিজেরা কোনোভাবে সময়ে তালাক না নিলেও তাদের সম্পর্কটা এখন আর স্বামী স্ত্রীর মতো নেই। তবুও সন্তানের কথা জানার পর আওলাদ মন স্থির করে ফেলেছে সে তাদের নিজের সাথে নিতে চাইবে। আওলাদ তো নকশিকে এত বছর খোঁজ করেছে, হয়তো তার খোঁজ করায় অনেক ত্রুটি ছিল, যার ফলস্বরূপ সে এত কাছে থেকেও তাদের পায়নি। আর এখন যখন মেয়ের কথা জানলো তখন আর মন মানছেই না তাদের আলাদা হওয়ার কথা। এক মন তো বলছে নকশি আর মেয়ের জন্য সব ছেড়ে দিতে পারবে, আরেক মন বলছে কাউকেই সে অবহেলা করবে না। ঘুমন্ত একদমই নড়াচড়া করছে না বলে কেমন যেন সন্দেহ হলো নকশির। সে খুব ধীরে একটা হাত আলতার নাকের কাছে ধরল। তা দেখে চিন্তিত স্বরে আওলাদ বলল, কি হয়েছে? কিছু না। মুখে কিছু না বললেও নকশির মন অস্থির রইল, ভোরের আশায়, আলতার জেগে ওঠার আশায়, আর আওলাদ সম্পর্কে জানার পর মেয়ের মনোভাব কি তা দেখার আশায়। নকশি দেখল আওলাদ এখনো ঠায় দাঁড়িয়ে আছে, তাই তাকে সামনের চেয়ার দেখিয়ে বলল, বসেন এখানে। বিনা বাক্য ব্যয়ে সে সত্যিই বসল চেয়ারে। রাতটা দুজনের অর্ধ ঘুম অর্ধ জাগরণেই কেটে গেল। ভোর হতেই শিশির হল থেকে বেরিয়ে গেল। কিছুটা সময় ব্যস্ত পায়ে হাঁটাহাঁটি করলো ফুটপাত ধরে, তারপরে ছুটল হাসপাতালের দিকে। হোটেল থেকে তিনজনের জন্য নাস্তা কিনে হাসপাতালে ঢুকতেই দেখলো আওলাদ বের হচ্ছে। কোথাও যাচ্ছেন? হ, নাস্তা আনতে যাই, তুমি যাও ওগো কাছে। শিশির হাত উঁচিয়ে পলিথিনের প্যাকেটটা দেখালো। নাস্তা আমি নিয়ে আসছি। তুমি আবার কষ্ট করলে কেন বাবা? আসেন ভেতরে। কষ্ট বলছেন কেন? এই কাজটা তো আমি বা ভাই থাকলে ভাই করতো, এখন আপনি আছেন তো। কথা শেষ না করেই থেমে গেল শিশির। সে এমন কোনো কথা কেন বলছে? আওলাদ নির্লিপ্ত আর বেজায় অসুখী চোখে তাকিয়ে আছে শিশিরের দিকে। লোকটা কি কষ্ট পেল? খারাপ লাগলো শিশিরের, সে কেন এমন রূঢ় হচ্ছে। সত্যি বলতে লোকটার উপস্থিতি তার প্রথমে ভালো লেগেছিল এই ভেবে এত বছর পর আলতা তার বাবাকে পেল, কিন্তু পরশু রাত থেকে খুব বিরক্ত লাগছে লোকটাকে, যখন টের পেল লোকটা দ্বিতীয় বিয়ে করেছে এবং সন্তান সন্ততিও আছে। শিশিরের পাশাপাশি হেঁটে কেবিনে গেল আওলাদ। আজ আলতাকে ছেড়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু কখন তা বলেনি এখনো নিশ্চিত করে। শিশিরকে দেখতেই নকশি বলল, আব্বা আজকে নাম কেটে দিব বলে গেছে ডাক্তার। তুমি কি আজকে ক্লাস করবে? না ফুপু আম্মা, আমি আজকে ক্লাসেও যাব না, আর টিউশনের ছুটি এখনো কালকে দিন বাকি। আচ্ছা, তাহলে কষ্ট করে একটু খোঁজ নিও কোন বাসে বাড়ি যাওয়া যাবে, আর টিকিট সংক্রান্ত ব্যাপারটাও একটু দেখো। সব দেখবো, আগে এখানে আসেন চেয়ারে। নাস্তা নিয়ে আসছি, খাবো সবাই। আলতা কি সজাগ হয়েছে একবারও? হ্যাঁ, ও শেষ রাতে অনেকক্ষণ জেগেছিল, তাই এখন আবার ঘুমাচ্ছে। আর থেমে নকশি আওলাদের দিকে তাকালো। আওলাদও পূর্ণ দৃষ্টিতে নকশির দিকে তাকিয়েছিল। আর কি ফুপু আম্মা? ওনাকে চেয়ারে ঘুমন্ত অবস্থায় দেখেছে, কিন্তু কোনো প্রশ্ন করেনি। কেমন যেন আবছা অন্ধকারে চুপচাপ তাকিয়েছিল। আমি জেগে যাওয়ার পর দেখলাম সে কেমন করে দেখছে। যখন কথা বলতে চাইলাম বলল কিছু শুনতে চায় না। আমার চিন্তা হচ্ছে সে কি কোনো প্রকার ট্রমায় ভুগবে এটা নিয়ে। আওলাদের মিইয়ে যাওয়া মুখটা পাণ্ডুর মতো হয়ে গেল। সে ঘুমিয়ে পড়েছিল শেষ রাতে। তারপর যে এমন কিছু হয়েছে তা নকশি একবারও বলেনি, অথচ এই ছেলেটা আসতেই কেমন নিজে থেকে সব বলছে। অথচ বিয়ের পর নকশির সব কথা এই অশিক্ষিত মানুষটার সাথেই ছিল। বিদেশে যাওয়ার পরও নকশি কত গো ধরত কথা বলা চালিয়ে যেতে, শুধু তার মায়ের কারণে নকশির অনর্গল বলতে যাওয়া কথাগুলো শুনতে পারেনি। কষ্ট হতো খুব তার, কিন্তু তখন মায়ের ওপর কথা বলার সাহস ছিল না। মা ভক্ত ছেলে সে, আর তাই তো বউকে ভালোবাসলেও প্রকাশ করার ক্ষমতা ছিল না। এটাই তার দোষ ছিল, যার ফলে বউ হারালো, সন্তান সংবাদ জানতেই পারল না। শিশিরের আনা নাস্তা খেয়ে নিল তিনজনে। আর তার জন্য খাবার হাসপাতাল থেকেই দিয়েছে। খাওয়া শেষে আওলাদ তার পকেটে থাকা টাকাগুলো বের করে নকশির দিকে এগিয়ে দিল। এগুলো কি?
এইখানে কিছু টাকা আছে, হাসপাতালের খরচা দিতে চাইতেছি না, কইরো না। নকশি তৎক্ষণাৎ না করতে গিয়েও থামল। এই মুহূর্তে তার মন বলছে মুখের ওপর ফিরিয়ে দিতে টাকাগুলো, কিন্তু শিশিরের সামনে লোকটাকে অপমান করার কোনো মানে হয় না। সে কঠিন মুখে কিছু বলতে গিয়েও বলল না। টাকা লাগবে না, ভাইয়ার শরৎ অনেকগুলো টাকা জোগাড় করেছেন, তা দিয়েই হয়ে যাবে এখন। আমি জানি তোমার ভাতিজা দিয়ে গেছে টাকা পয়সা, কিন্তু আমার মায়ার জন্য আমি দিতে চাই। এতগুলো বছর আমি আমার সন্তানের মুখটা দেখতে পারি নাই, এখন পাইয়াও আর পারমো কিনা জানি না। তুমি আমারে এটুকু করা থাইকা বঞ্চিত কইরো না। কথাটা বলতে বলতেই চোখ ছলছল করছে আওলাদের। শিশিরের মনে হলো লোকটা খুব অসহায় বোধ করছে। তার অস্বস্তি হচ্ছে, প্রায় তার বাবার বয়সী একটা লোক এভাবে তার সামনে আকুতির স্বরে কাঁদছে। বেরিয়ে যেতে চাইল সে কেবিন থেকে, সেই মুহূর্তেই দেখলো আলতা জেগে আছে। তার মানে সেও শুনল কথাগুলো। পরিস্থিতি বিগড়ে না যায় তা ভেবে শিশির বলল, এখন কেমন লাগছে তোর? কথাটা বলতেই নকশি আর আওলাদের দৃষ্টি ফিরল মেয়ের দিকে। কেমন বিস্ময়ে চেয়ে আছে আলতা সবার দিকে। আওলাদ শার্টের হাতায় কোনায় চোখ মুছল। নকশি মেয়ের পাশে বসে মাথায় হাত রাখল। কেমন লাগছে তোর এখন? ভালো। খুব একটা স্পষ্ট হলো না আলতার কথাটা। নকশি আবারও জিজ্ঞেস করল, বসিয়ে দেব? নাস্তা করতে হবে তো। দাও। নকশি খুব নরম হাতে ধরে আলতাকে বসালো। মাথার নিচে ছিল যে বালিশটা, সেটাই উঠিয়ে পিঠের পেছনে দিল শিশির। নকশি গ্লাসে পানি ঢেলে আলতার দিকে এগিয়ে দিচ্ছিল। তার হাত থেমে গেল আলতার কথায়। ইনি আমার আব্বা? আওলাদের বিষণ্ণ মুখটা মুহূর্তেই আনন্দে ঝলমল করে উঠল। মেয়ে তাকে আব্বা বলেছে। নকশি মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। আলতা আর কিছু না বলে চুপচাপ চেয়ে রইল বাবার দিকে। কিছুটা সময় কেবিনটাতে নীরবতার হাওয়া বইল। অনেকটা সময় নিয়েই আলতা বলল, তোমরা আলাদা হয়েছিলে কি জন্য? মেয়ের মুখের কথাটা শুনে বুকের ভেতর তীক্ষ্ণ ক্ষুরদার কিছু একটা নকশির অন্তর চিরে দিল। পুরনো, ঠিক প্রায় 16 বছর আগের একটা ক্ষততে হঠাৎ আঁচড় পড়ল যেন। গলায় কিছু আটকে গেল আওলাদের। বিচ্ছেদের কারণটা মেয়েকে কি করে বলবে? শিশিরের মনে হচ্ছিল এবার তার বেরিয়ে পড়া উচিত, তাই সে পা বাড়াচ্ছিল। নকশি থামিয়ে দিল। কোথাও যেতে হবে না তোমাকে শিশির, এখানেই থাকো। আমার সাথে যা ঘটেছিল তা ঘটে গেছে। তোমরা জানলে তাতে অন্যায় কিছু হয়ে যাবে না। আওলাদ মাথা নিচু করে রাখল। নকশি বলা শুরু করলো, আলতার দাদি মানে ওনার মা আমাকে পছন্দ করতেন না খুব একটা। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি আলতার চেয়ে কিছুটা বড় ছিলাম, মানে বয়সটা 16 শেষের দিক। ম্যাট্রিক পরীক্ষা শেষ হতেই বিয়ে হয়েছিল। আর গ্রামে তখন এত ছোট বয়সে খুব একটা ম্যাট্রিক পরীক্ষা কেউ দিত না, পড়াশোনা শুরুই করত দেরি করে। কিন্তু আমার এলাকায় আমিই তাড়াতাড়ি পড়াশোনা শুরু করেছি। বিয়ে হয়ে যাওয়াতে আমি ভয় পাইনি, ভেবেছি আমার স্বামীর অনুমতি নিয়ে আবার পড়ব। কলেজে ভর্তি হওয়ার জন্য আলতার বড় চাচার ছেলেকে বলেছিলাম ব্যবস্থা করে দিতে। আলতার দাদি কোনোভাবেই রাজি ছিল না। তার বাবা তখন বিদেশে। তিনি একবার আমার কথায় সম্মত হলে আরেকবার তার মায়ের কথা মেনে নিতেন। আর এমন করে দুদিক সামলানো ওনার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এরই মাঝে আবার ওনার খালা মানে আলতার দাদির এক বোন নিজের মেয়ে বিয়ে দিতে চাইতেন ওনার কাছে। সহজ ষড়যন্ত্র ফাঁদ পেতে আলতার দাদি আমাকে দুশ্চরিত্রা প্রমাণ করার চেষ্টা করলেন। কিছুটা সফলও হয়েও গিয়েছিলেন। বাড়িতে সালিশ ডেকেছেন এবং ওনার আপন ভাতিজাকে জড়িয়ে আমার চরিত্রে কালি লেপনের কাজ করতে চেয়েছিলেন। শেষের কথাটা বলার সময় নকশি আওলাদকে দেখিয়ে বলল। মায়ের মুখে এইটুকু শুনেই আর্তনাদ করে উঠল আলতা। দুহাতে মাকে জড়িয়ে ধরল সে। আওলাদ মাথা নিচু করে আছে। বলতে নেই এবার সে লজ্জায় চোখের পানিটুকু আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। নিজেরই কন্যার সামনে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া বর্বর এক অত্যাচারের ঘটনা শুনতে তার মন মাটির সাথে মিশে যাওয়ার ইশারা দিচ্ছে। এত লজ্জা, এত অক্ষমতা তার। সে পারেনি নিজের মায়ের ষড়যন্ত্রের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে। আলতা আর শুনতে চাইছে না তার মায়ের সাথে ঘটে যাওয়া অতীত
কিন্তু নকশি থামল না। সে বলতে থাকলো সেদিন কিভাবে বাড়ি ছেড়ে পালিয়েছিল আর প্রতিমধ্যে গাড়ির অ্যাক্সিডেন্ট, আহসানুল্লাহর সাহায্য করা, নকশির বাপের বাড়িতে খোঁজ নেওয়া থেকে নকশির গর্ভাবস্থার কথা জেনে কেমন করে সেই বাড়ির প্রতিটি সদস্য তাকে আগলে রেখেছে, এতগুলো বছর কতটা যত্নে বড় হয়েছে তার মেয়ে, সবটাই বলল নকশি। বলার উদ্দেশ্য ছিল আওলাদকে শোনানো। সবটা শুনে স্তব্ধ হয়ে রইল আওলাদ। এরই মাঝে ডাক্তার এসে শেষবারের মতো চেক আপ করলো আলতার, নাম কেটে বাড়ি যাওয়ার ব্যবস্থাও হলো। পরবর্তী চেক আপের ডেট 10 দিন পরে দেওয়া হলো। আলতার ছুটোছুটির প্রয়োজন পড়েনি, একা শিশিরই করলো সবটা। আওলাদ দুহাত জোর করে নকশির কাছে ক্ষমা চাইল, মেয়ের কাছেও ক্ষমা চেয়েছিল। আলতা কি বলবে কিছু বুঝতে পারছিল না। জন্মের পর থেকে জেনে এসেছে তার বাবা নেই, থাকলেও তাকে আর তার মাকে আপন করেনি, তাই খুব একটা বাবা নিয়ে তার মনে ভালো মন্দ কোনো অনুভূতি ছিল না। বাবার আদর বলতে সে আহসানুল্লাহর আহ্লাদকেই বোঝে, আপন বলতেও সে মাস্টার বাড়ির মানুষগুলোকেই ভাবে। এখন হঠাৎ কোথা থেকে একজন এলো বাবা হয়ে, তাতেই কি সে বাবা বলে মেনে নেবে? কখনো না। কিন্তু মুখে কিছু বলল না সে। আওলাদ বলল বাড়ি গিয়েও সে আলতাকে দেখতে যাবে, নকশি কি আপত্তি করবে? নকশি সরাসরি বলে দিল সে কিছুতেই আপত্তি করবে না। আলতা বড় হয়েছে, সে যা ভালো বুঝবে তাই করবে। শিশির খরচের পাঠ চুকিয়ে খোঁজ নিল 8 ঘন্টা পর বাস আছে হাসপাতালের সামনে থেকেই। বেশি কিছু সাথে আনেনি তারা, তবুও 3 দিনে মগ, বালতি, বাক্স, চাকু সব মিলিয়ে অনেক কিছুই কেনা হয়েছিল। শিশির হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিল, হঠাৎ তার ফোন বেজে উঠল। একটু সাইডে দাঁড়িয়ে ফোন তুলল। হ্যালো সোহা। নামটা শুনতেই আলতা কেমন বক্র চোখে তাকালো শিশিরের দিকে। শিশির খেয়াল করেনি সে ফোনে কথা বলায় ব্যস্ত। নকশি জিনিসপত্র গুছিয়ে নিতে নিতেই বলল, আব্বা দরকারি হলে দেখা করে আসো, আমি পারবো গোছাতে। লাগবে না ফুপু আম্মা, সোহা আমার ব্যাচমেট, লাইব্রেরিতে এসেছে, তাই বলছিল আমিও ফ্রি থাকলে যেন যাই। শিশির খুব স্বাভাবিকভাবেই বলল, কিন্তু আলতার দৃষ্টিটা স্বাভাবিক দেখাচ্ছে না। সে কেমন গুমোট হয়ে আর চোখে দেখছে শিশিরকে। সকল গোছ গাছ শেষ হতেই তারা বেরিয়ে পড়ল হাসপাতাল থেকে। 3 মিনিটের পথ হাঁটলেই বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে শিশির সবাইকে সিটে বসিয়ে বাইরে এসে দাঁড়ালো। আলতা বসেছে জানালার পাশের সিটটায়, তার পাশে নকশি, আর পেছনের সিটে বসেছে আওলাদ। শিশির দাঁড়িয়ে আছে বাস ছাড়ার অপেক্ষায়, আর আলতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে অন্যমনস্কভাবে। ঠিক সময়ে বাস চলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কানে এলো একটা চিকন মেয়েকণ্ঠ, শিশির। আলতা চকিতে ফিরে তাকালো জানালা দিয়ে পেছনে। শিশিরের খুব কাছে এসে দাঁড়ালো এক লম্বা ফর্সা সুন্দরী শহুরে মেয়ে। আলতার কিশোরী মন ফিচেল এক রহস্যময় হাসি হাসল, আর তার চোখ জমা করলো শ্রাবণের বার্তাহীন অমোঘ বর্ষণের বাড়িধারা।